17 সেপ্টেম্বর কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। ৭১ মহান মুক্তিযুদ্ধে খুন, হত্যা, ধর্ষণ সহ বহু অভিযোগে দোষী সাব্যস্ত আলবদর নেতা আব্দুল কাদের মোল্লা। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেলও তিনি। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মধ্যে নানা কারণে আলোচিত তিনি। তার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে গড়ে ওঠে তরুণ প্রজন্মের আন্দোলনের ক্ষেত্র গণজাগরণ মঞ্চ। যোগ করা হয় আপিলের ক্ষেত্রে উভয় পক্ষকে সমান সুযোগ দেওয়ার বিধান। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলবদর নেতা আব্দুল কাদের মোল্লাকে 2010 সালের 13 জুলাই গ্রেপ্তার করা হলেও মানবতা বিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় একই বছরের 14 অক্টোবর। কিন্তু তদন্ত শুরু হয় তার আগেই 21 জুলাই থেকে। মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগ এনে চার্জশিট গঠন করা হয় 2012 সালের 28 মে। অভিযোগগুলোর মধ্যে ছিল হযরত আলী লস্কর হত্যা ও তার পরিবারের সদস্যদের নির্যাতন, ঘাটারচর গণহত্যা, পল্লব হত্যাকাণ্ড, কবি মেহেরুন্নিসাকে সপরিবারে হত্যা, সাংবাদিক আবু তালেব হত্যাকাণ্ড এবং আলবদী গ্রামে হত্যাযজ্ঞ। 3রা জুলাই সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের 5 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল 2 থেকে দেয়া রায়ে 6টির মধ্যে 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। তবে এই রায়ের বিরুদ্ধে ফুঁসে উঠে 56,000 বর্গমাইল ভূখণ্ডের বাংলাদেশের সব মানুষ। প্রতিবাদী মানুষ ওই দিনই গঠন করে গণজাগরণ মঞ্চ। আন্দোলনের মুখে 17 ফেব্রুয়ারি দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সমান সুযোগ রেখে সংশোধনী বিল পাশ হয় সংসদে। 3রা মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। বাতিল করা হয় জাতীয় প্রেস ক্লাব থেকে তার সদস্য পদ। উভয় পক্ষের শুনানি শেষে 17 সেপ্টেম্বর আপিল বিভাগ ফাঁসির আদেশ দেয় এই আলবদর নেতার। তবে 790 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয় 5 ডিসেম্বর। আপিল বিভাগের দেয়া রায়ে তার বিরুদ্ধে আনা 6টি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয় রাষ্ট্রপক্ষ, যার মধ্যে হযরত আলী লস্কর হত্যার দায়ে ফাঁসি, ঘাটারচর গণহত্যার দায়ে যাবজ্জীবন এবং বাকি অভিযোগগুলোতে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 8 ডিসেম্বর মৃত্যু পরোয়ানা জারি করে রায়টি পাঠিয়ে দেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সবশেষ মঙ্গলবার রাতে যখন চলছিল কাদের মোল্লার রায় কার্যকর করার প্রস্তুতি, তখনই রায়ের কার্যকারিতার উপর চেম্বার জজ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন তার আইনজীবীরা। এখন যেটি রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা স্থগিতের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ও সার্বভৌম। বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম। একই অনুষ্ঠানে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এরা নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা হচ্ছে তাদের মুখ্য দাবি না। তাদের মুখ্য দাবি হচ্ছে 71-এর ঘাতকদের রক্ষা করা। কারো বিরুদ্ধাচরণ আমরা করতে চাই না, নিজেদের মধ্যে কোনো রকম বিভ্রান্তি ছড়াতে চাই না। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির মোকাবেলা আমরা করব। বিচার বিভাগ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, প্রমাণ হয়েছে গতকাল রাত্রিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ স্বাধীন সার্বভৌম প্রমাণ হয়ে গেছে। এখন যে কোনো শুনানি করছে কোর্টে, তারা যে রায় দেবে, যেভাবে বলবে, ইনশাল্লাহ সেভাবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে বাংলাদেশে ইনশাল্লাহ। মধ্যরাতের সময় আরো যা থাকছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে কোচিং সেন্টার ভিত্তিক একটি চক্র জড়িত ছিল জানালেন শিক্ষামন্ত্রী। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে স্লোগানে আবার মুখর হয়ে উঠেছে শাহবাগের প্রজন্ম চত্বর। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার দাবিতে এখানে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাতে চেম্বার জজের নির্দেশে কাদের মোল্লার ফাঁসির কার্যকারিতা স্থগিত করা হলে বিক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চ। এরপর আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন মঞ্চের কর্মীরা। বুধবার সারাদিন অবস্থানের পর সন্ধ্যা 6:30টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কারওয়ান বাজার ঘুরে শাহবাগে ফিরে আসে। এ সময় গণজাগরণ মঞ্চের সাথে সংহতি জানাতে আসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কামাল লোহানী। মিছিল পরবর্তী সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র। 5:30 শাহবাগের প্রজন্ম চত্বর থেকে
একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে। জেলা উপজেলা শহরগুলোতে যে গণজাগরণ মঞ্চগুলো রয়েছে তাদেরকে একই সাথে বিক্ষোভ মিছিল করবার আহ্বান জানাচ্ছি। এরকম ধরনের একটি রায় কার্যকর হওয়ার সময় হঠাৎ করে কেন পাল্টে যায়, আমরা এটা চাই না। আমরা চাই যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই সঙ্গে সেই বিচারের যে রায় দেয়া হচ্ছে এগুলোকে কার্যকর করতে হবে। দেখছেন মধ্যরাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন মধ্যরাতের সময়। এবার অবরোধ ও হরতালের খবর। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে দিয়ে 18 দলীয় জোটের টানা অবরোধের মধ্যেই বুধবার পার হলো জামায়াতের তৃতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। নড়াইল ও কুমিল্লায় 15 পুলিশ সহ আহত হয়েছে অর্ধশত। এর মধ্যে নড়াইলে আহত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন ও এসআই বাবুলকে গুরুতর অবস্থায় যশোর মেডিকেলে নেওয়া হয়েছে। আমাদের ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট। সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজার এলাকায় বিক্ষোভকারীরা লাঠি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সংঘর্ষে এক পুলিশ সহ অন্তত 10 জন আহত হন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় অবরোধ সমর্থকরা। অবরোধ ও হরতালের সমর্থনে সকালে রাজশাহীর শালবাগান এলাকায় একটি সিএনজিতে আগুন দেয় পিকেটাররা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট পাটকেল ছুড়লে আত্মরক্ষায় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বুধবার সকালে নড়াইল মাগুরা সড়কে ডুমুরতলায় গাছের গুড়ি ফেলে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে অবরোধকারীরা পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেয়। এতে 2 পুলিশ কর্মকর্তা সহ আহত হন অন্তত 15 জন। এদিকে বুধবার সকালে কুমিল্লার 14 গ্রাম এলাকায় জামায়াত শিবির কর্মীদের অতর্কিত হামলায় টহলরত পুলিশের এসআই সহ 2 জন আহত হন। অন্যদিকে নগরীর টমসম ব্রিজ এলাকায় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে 3 পুলিশ সহ 15 শিবির কর্মী আহত হন। লক্ষ্মীপুরে বুধবার সকাল থেকে ঢাকা রায়পুর চট্টগ্রাম ও লক্ষ্মীপুর রামগতি নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। একই সাথে ঢাকা রায়পুর সড়কটির রাস্তা কেটে দেয় আন্তজেলা যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বগুড়া মহাসড়কের শাহজাহানপুরের ফটকি ব্রিজ ভাঙার চেষ্টা করায় পুলিশের সাথে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। একই সাথে শহরের স্টেশন রোডের মিতালি ফিলিং স্টেশন ভাঙচুর করে আগুন দেয় তারা। এদিকে ভোরে মৌলভীবাজারে হাইকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুরে কয়েকশো গাছ কেটে সদর উপজেলার গোপালগঞ্জ থেকে চিরির বন্দর উপজেলার রানীবন্দর পর্যন্ত দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে রাজশাহীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, যানবাহনে আগুন ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। বুধবার রাত 8টার দিকে এই সহিংসতা চালায় তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের মূল ফটকের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। কিছুক্ষণের মধ্যে মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর শুরু করলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তার পাশের একটি মোটর সাইকেলেও আগুন দেয় তারা। এছাড়া অলঙ্কার মোড়ে চেম্বার ভবন ও ডাচ বাংলা ব্যাংক সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মিছিলকারীরা। পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অবরোধের আগুনে পুড়ে মৃত্যুর সারিতে এবার যোগ হলো ব্যাংক কর্মকর্তা মাসুমার নাম। সঙ্গে সঙ্গে পুড়ে গেল একটি সংসারের স্বপ্ন। বিয়ের মাত্র 6 মাসের মাথায় বুধবার প্রভাষক স্বামী হারালেন তার প্রিয়তমা স্ত্রীকে। অসহায় ওই স্বামীর একটাই প্রশ্ন, কবে থামবে এই বর্বরতা?
বিয়ের 6 মাস না পেরোতেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো মাসুমাকে। এবছর 13 জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহবুবুর রহমান ভূঁইয়ার সঙ্গে মাসুমার বিয়ে হয়। রূপালী ব্যাংকের কর্মকর্তা মাসুমাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মাহবুবের, কিন্তু গোড়াতেই তার নিঃশেষ হওয়ায় হতবাক মাসুমার স্বামী। এজন কি যেন একটু বলতে চাচ্ছিল, তো লাইফ সাপোর্ট থাকার কারণে আসলে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছিল না। আমি অনেক মুখের কাছে কান নিলাম, তাও শোনা যাচ্ছিল না। তো পরে আমি খাতা এবং কলম নিয়ে আসলাম, তোর ব্যান্ডেজের ভিতর দিয়ে কলমটা দিয়েছি আর আমি খাতাটা এরকম করে ধরেছি। তো প্রথমের লেখাগুলো কিছুই বুঝতে পারিনি, তো শেষ দিকে একটু বুঝতে পেরেছি যে লেখা আছে ভালো না। তো আমি ওকে সান্ত্বনা দিলাম, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, ডাক্তাররা দেখছেন। তো ও বললো, মাথা নাড়লো যে সুস্থ হবে না। কিন্তু এর আগে আমি যতবারই ওকে সান্ত্বনা দিয়েছি ততবারই সে কনভিন্সড হয়েছে, কিন্তু আজকে আর সে কনভিন্সড হয়নি আর কি। 28 নভেম্বর শাহবাগে বাসের